7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আপাতত বন্ধই থাকছে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। খালাস দেওয়া হয়েছে 14 আসামিকে। রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত সুসম্পর্ক বজায় রাখবে বলে আশা পররাষ্ট্র উপদেষ্টার। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কাল থেকে খুলছে উচ্চ আদালত। এবং 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা। শেষ হচ্ছে না ট্রাফিক পুলিশ ফেরার অপেক্ষা। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আগামী 7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। তবে আপাতত বন্ধই থাকবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বিকেলে সচিবদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রো রেল আরও আগেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেট্রো চলাচল বন্ধ করা হয়। এদিকে বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। বিগত সরকারের আমলে করা দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দুদক মামলাটি প্রত্যাহারে আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে গত বুধবার ডক্টর ইউনুসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকেও খালাস দেন আদালত। পুলিশের সব দাবি মেনে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শওকত হোসেন বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে চাকরি করতে ইচ্ছুক নয় বলে ধরে নেওয়া হবে। আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। ছাত্র জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নীতি না মেনে সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারল না। সেই মনীয় চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। একই দিন নিজের প্রথম কর্মদিবসে সচিবালয়েও কথা বলেন এই উপদেষ্টা। স্থবির হয়ে পড়া পুলিশকে পুনরুজ্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার বিভাগ বিচার করবে। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দলগুলোকে দায়ী করে বলেন, শিগগিরই পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করে রাজনৈতিক দলগুলোকে নিয়ম মানতে বাধ্য করা হবে। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, ডোন্ট ডু ইট। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া নয়াদিল্লি তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে। বিকেলে মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ব্রিফ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।
ফেডারেশন সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রথম ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত বাংলাদেশ দুই সরকারের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, তবে মানুষের সঙ্গে তেমন ছিল কিনা সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে চায়। মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার চিঠি প্রকাশ হয়েছে। সেখানে তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, শেখ হাসিনা পদত্যাগই করেননি। যদিও এই দুটি দাবিকেই ভিত্তিহীন বলছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইক। এদিকে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো যতটা না ধর্মীয়, তার থেকে বেশি রাজনৈতিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো হামলায় বরদাস্ত করবে না। আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসেই এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, রাজপথের মতোই উত্তপ্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, যার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নানাভাবে বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগ। শুরু হয় আলোচনা সমালোচনা, প্রশ্ন ওঠে বিশ্বায়নের যুগে কেন বন্ধ হবে ইন্টারনেট সংযোগ। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসেই সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, কথায় কথায় ইন্টারনেট বন্ধ রাখা মানে মানবাধিকার লঙ্ঘন করা। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকার বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রথম কর্মদিবসেই ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত ছিল সবার আগে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নতুন করে দুর্নীতিমুক্ত তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করার আশা প্রকাশ করেন আইসিটি উপদেষ্টা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে একই আনুষ্ঠানিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়কে শপথ পড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার পালাবদলের পর একই হাওয়া বিচার বিভাগেও। শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। শপথ গ্রহণ করবেন। রোববার বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার শপথ অনুষ্ঠান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া রোববার বেলা 1:15টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। এরপর রাষ্ট্রপতির কাছে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। আমি বিতীয় অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বিকেলে জারি করা হয় নতুন দুই উপদেষ্টার দপ্তর বন্টন সংক্রান্ত প্রজ্ঞাপন। বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। আপিল বিভাগের মতো হাইকোর্টেও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে হাইকোর্টে বিচার বিভাগের সংস্কার ও করণীয় নিয়ে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এদিকে সোমবার থেকে খুলছে দেশের সর্বোচ্চ আদালত। সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে, সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। আশা করি এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাব। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবচেয়ে আস্থার জায়গা হওয়া উচিত বিচার বিভাগ, এমনটি মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা বলেন, দলাদলি কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নয়, আইনের ভিত্তিতে বিচার বিভাগ চলবে। দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর একথা বলেন সমন্বয়করা। আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে। এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী, যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের এই যে ছাত্র নাগরিক যারা আমরা রয়েছে, রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করে যাব। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সবাই টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমটির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়ের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবর দখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্র এই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। কে শোনে কার কথা? একদিকে যখন সড়কে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষার্থীরা, অন্যদিকে নগরের গুটিয়ে কয়েক মানুষ নেমেছেন নিয়ম ভাঙার খেলায়। শিক্ষার্থীরা বলছেন, আইন না জানাই এর একমাত্র কারণ। কখনো রোদ, কখনো বৃষ্টি, এমন প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে কিংবা নিজ বাড়িতে। তবে তার হলো কই? কর্মজীবী মানুষের ঠিক সময়ে অফিস পৌঁছানোর গুরুদায়িত্ব যে তাদের কাঁধেই। রোববার সকাল থেকেই যানজট নিরসনে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সঙ্গে ছিল বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। ইন্ডিকেটরগুলো বা সিগন্যাল লাইটগুলো আপনারা ভুলে দিচ্ছেন, মানে যেদিকে যাওয়ার কথা ওগুলো দিচ্ছেন না। চেক করা তো বিরক্ত হচ্ছে, এখানে তারা মানতে চাচ্ছে না আমাদের কোনোভাবে। সরেজমিনেও মিলেছে এমন চিত্রই। বুঝে কিংবা না বুঝে নগরবাসী মেতেছেন আইন ভাঙার খেলায়। কখনো রোড ডিভাইডার ডিঙিয়ে পার হচ্ছেন
সড়ক, কখনো চলছেন উল্টো পথে। নিয়ম না মেনে এখান দিয়ে রাস্তা পার হলেন কেন? ফুট ওভারব্রিজ কেন ব্যবহার করলেন? আসলে এটা ঠিক ভুল হয়েছে। নিয়ম কেন মানলেন না? সরি। ভুল তো সব সময় হয়, এখন শিক্ষার্থীদের উপর একটু সম্মান দেওয়া যেত না? অবশ্যই আর হবে না ভুল। এই দিক দিয়ে রাস্তা পার হলেন কেন? সরি ভাই, তো আমি মার্কেটে যাবো তো ইমার্জেন্সি। শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে, নিচে দিয়ে পার হলেন কেন? তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রাফিক পুলিশকে আবারও কর্মস্থলে ফেরার আমন্ত্রণ জানিয়ে নগরবাসী বলছেন, ফেরার পর পুলিশকে হতে হবে শিক্ষার্থীদের মতোই নীতিবান। ট্রাফিক পুলিশকে তো অবশ্যই ফিরে আসতে হবে, আমরা আর কতদিন এইভাবে রাস্তায় থাকবো? তারা যেন একটা সুন্দরভাবে মেইনটেইন করে। ছাত্ররা যেভাবে চালাচ্ছে ট্রাফিক পুলিশের ঠিক সেইভাবে চালানো উচিত। সুন্দর দেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও জানান রাজধানীবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পুলিশের পক্ষ থেকে রাজধানীর ৪৫টি থানা চালুর কথা জানালেও বাস্তব চিত্র ভিন্ন। কয়েকটি থানায় স্বল্প পরিসরে সেবা মিললেও বাকিগুলোতে নেই তেমন কার্যক্রম। পুলিশের কর্মবিরতি থাকায় সেবা না পেয়েই ফিরতে হচ্ছে ভুক্তভোগীদের। মাহবুব ইসলাম গত শুক্রবার তার মোবাইল ফোনটি চুরি হওয়ায় তেজগাঁও থানায় আসলেও কোনো অভিযোগ দায়ের করতে পারেননি তিনি। এখানে বলছে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ, জিটি করতে পারেনি। সবাইকে বলে দিছে যে অনলাইনের মাধ্যমে যদি জিটি করা যায় তাহলে করো, না হলে ওনারা কিছু করতে পারে না, অফিস কার্যক্রম বন্ধ। এমন অবস্থা রাজধানীর বেশিরভাগ থানার সেবা প্রত্যাশীদের। তথ্য অনুযায়ী ঢাকা মহানগরে ৪৫টি থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। তবে বেশ কয়েকটি থানায় গিয়ে দেখা গেছে পুলিশ সদস্যরা রয়েছেন সাদা পোশাকে। অফিসের বাইরে কোনো দায়িত্ব পালন করছেন না তারা। এদিকে কিছু থানায় সেবা চালু হলেও ভোগান্তির অবসান চান ভুক্তভোগীরা। এতদিন প্রচণ্ড অনিরাপদ বোধ করতেছিলাম, আজকে থেকে থানায় আসার পর বুঝলাম যে না, এখন আমরা নিরাপদ। কারণ থানাটা যে কতটুকু নিরাপত্তা দেয় আমাদের এখন বুঝি। আমরা আসার সাথে সাথে যখন আমাদেরকে ওনারা কার্যক্রম সাথে সাথেই দিয়ে দিয়েছে, 1 মিনিটও লেট করে নেই। তো আশা করি যে আরও নিখুঁত হবে, আরও সুন্দর হবে। পুলিশ বলছে চাকরি বাঁচাতে থানায় হাজিরা দিচ্ছেন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন চেতনায় সেবা দিতে আশাবাদী তারা। আমরা চেষ্টা করতেছি আমাদের পুলিশের সেবাটা চালু রাখার জন্য। আপনি জানেন এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, একটা বান হাসপাতাল আছে, যেসব অমৃত্যু সংক্রান্ত সার্টিফিকেটগুলো এখানে আসলে আমরা সেগুলো ডিসপোজাল করার জন্য পুলিশি সেবাটা চালু রাখছি। বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হওয়ার জন্য চেষ্টা করতেছি। সহকর্মীরা কর্মবিরতি থেকে ফিরলে থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা কর্মস্থলে ফেরা পুলিশ সদস্যদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। চুক্তিভিত্তিক নয়, চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 3 বছরের চুক্তি নয়, এবার চাকরি স্থায়ী করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেন আনসার সদস্যরা। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে আনসারদের বিক্ষোভের কারণে হাইকোর্টের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দীর্ঘ 9 বছর পর ফিরলেন নিজ দেশে। হাজারো নেতাকর্মীর অভিবাদন ও ভালোবাসার জবাবে হাত নেড়ে হাসি মুখে জানালেন কৃতজ্ঞতা। সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মেলে এমন দৃশ্য। দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে ভারতের দিল্লি থেকে ঢাকা পৌঁছান সালাউদ্দিন আহমেদ। এ সময় ফুল, পোস্টার, ব্যানার নিয়ে তাকে স্বাগত জানান হাজারো মানুষ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরাও। বহু বছর পর প্রিয়জনের দেখা পেয়ে আবেগ আপ্লুত হন তারা।
2015 সালের 10ই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার। ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে। এরপর অনুপ্রবেশের অভিযোগে তাকে কারাভোগ করতে হয়। 2001 সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সালাউদ্দিন আহমেদ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নগরবাসীকে আতঙ্কিত না হয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। বিকেলে রাজধানীর হাজারীবাগে মতবিনিময় সভায় এই আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দখল বা লুটপাটের সঙ্গে জড়িত তারা বিএনপির কেউ নয়। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। দুর্বৃত্ত ঢুকেছে, লুটতরাজ করতে চায়, প্রতিরোধ করবেন। আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না, আপোষ করবেন না। আজকের এই এলাকায় কলোনি আমি বলছি সন্ত্রাস মুক্ত থাকবে, দখল মুক্ত থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে। বিএনপির নামে, বিএনপির অঙ্গ সংগঠনের নামে যদি কোনো নেতা আপনাদের প্রতি প্রভাব বিস্তার করতে চায় আমাকে খবর দেবেন অথবা তাকে প্রতিরোধ করবেন। খেলার খবর। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানকার কোনো বিষয়ে মন্ত্রণালয় কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। শান্তকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে খুব একটা পরিবর্তন আনেনি লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। তাসকিন ফিরলেও তিনি খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে। সাকিবকে নিয়েও আশাবাদী বোর্ড। 2টো টেস্ট খেলতে সোমবার বিকেলে প্রথম ধাপে দেশ ছাড়বেন টাইগাররা। লাহোরে 3 দিনের অনুশীলন শেষে 21 আগস্ট প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আপাতত বন্ধই থাকছে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত সুসম্পর্ক বজায় রাখবে বলে আশা পররাষ্ট্র উপদেষ্টার। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 2 উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কাল থেকে খুলছে উচ্চ আদালত। এই ছিল সময় সংবাদ। এরপর থাকছে রাত 11টার সময়। সঙ্গেই থাকুন সময়ের।